ভালোবাসার পরিণয় ১১তম পর্ব। রোজা সওদাগর ভ্রূক্ষেপ না করে প্রস্থান নিলেন জায়গাটি ছেড়ে। একবার গাঢ় চোখে তাকিয়ে বোঝার চেষ্টাও করলেন না যে তার মেয়ের নরম আত্মাটি ভয়ঙ্করভাবে আজ চূর্ণ বিচীর্ণ হয়ে গিয়েছে। চাঁদনি নিজের চোখের কোণ ঘেঁষে আসা টলমল করা অযাচিত পানিটুকু ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে মুছে নিল। ব্যথাতুর দৃষ্টিতে চোখের মণি ঘোরাতেই পাশের বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভীষণ মুগ্ধ করা ছেলেটির চোখ মুখ মণ্ডল তার নজরে পড়ল। চাঁদনি থমকে গেল। সাথে সাথে মিন্ময় সবটা ঘটনায় দেখেছে যে তার আর বুঝতে বাকি রইল না। মিন্ময় হতভম্ব কণ্ঠে ডাক দিল, ইন্দুবালা। অথচ চাঁদনি কথা বলার সুযোগ দিল না তাকে। ঝড়ের বেগে চলে গেল বারান্দা ছেড়ে। একটি ছেলেতে আর তার মুগ্ধ হওয়ার কোনো কারণ অবশিষ্ট নেই। ছেলেটি যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। চিত্রার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সন্ধ্যার আকাশ তখন বিদায় ধ্বনিতে মুখরিত। বাসায় বিদ্যুৎ নেই। কেবল বাসায় বললে ভুল হবে, পুরো এলাকাতে ইলেকট্রিসিটি নেই। জেনারেটরও আজকাল খুবই বিরক্ত করছে। সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে যাওয়ার পুরো মহল্লা জুড়ে যেন চুপ করে নির্মল আধার নেমে এলো। তবে এই নির্মল আধার তেমন অসুন্দর নয়। পাখিদের নিড়ে ফেরার আনন্দ মিশানো আকাশটি অসম্ভব সুন্দর হতে পারে। চিত্রা এই সুন্দর আকাশটি আজ মুগ্ধ চোখে দেখছে না। শরীর মন খারাপ থাকলে পৃথিবীর সকল মুগ্ধতায় কেমন বিরক্তিকর ঠেকে। চিত্রার ভারী পল্লব বিশিষ্ট চোখের পাতাটি বন্ধ। চোখ জুড়ে আবছা আবছা ঘুম ঘুম ভাব। চিত্রার মস্তিষ্ক জাগ্রত, আর সেই জাগ্রত মস্তিষ্ক হঠাৎ করে চিত্রার জন্য আনন্দ বার্তা আনলো। প্রেমের অদৃশ্য রথ নিয়ে এলো তার জাগ্রত কানে। গিটারের মিহি সুর পৌঁছালো। বাহার ভাই বহুদিন পর গিটার বাজাচ্ছেন বোধহয়। চিত্রার মন পুলকিত করা গিটারের সুরটাই বড়ই মোহনীয় ঠেকল। যেই মোহ শুনে থাকতে দিল না চিত্রাকে। মেয়েটা ঘোরগ্রস্তের মতো উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই অন্ধকারের আবৃত পৃথিবীতে প্রেমিকের ছায়া কেমন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মস্তিষ্ক পুরোটাই বাহারের উপর নিবন্ধন। বহু বছরের তৃষ্ণা, প্রেমিককে দেখতে চাওয়ার তৃষ্ণা বোধহয় পৃথিবীর সকল তৃষ্ণাকে হার মানায়। বাহারের আধার শরীরটা আজ চিত্রাদের বারান্দার দিকে ঘুরে দাঁড়ানো। মানুষটা এখানে কখনো দাঁড়ায় না, তবে আজ কেন? চিত্রার উত্তরবিহীন প্রশ্ন কতক্ষণ উত্তরের আশায় আহাজারি করে নেতিয়ে গেল। কানে ভেসে এলো মধুর কণ্ঠের গানের খানিক অংশ। যদি দেখার ইচ্ছা হয়, তোমার নিঠুর মনে নয়, কালন্দির ঘাইটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, দেখিব নয়ন ভরিয়া, দেখিও আসিয়া। গিটার বাজছে। চিত্রা যেন গানের সুরে লুকায়িত প্রেমিকের আবদারখানি বেশ ভালো করে উপলব্ধি করতে পারল। বাহার ভাইয়ের চোখ দুটি আজ হাসছে কি আধারে ঠিক ঠাউর করতে পারল না সে। তবে এই অসুস্থ শরীর নিয়েও ছুটে গেল রুমে। সকালে যখন চেরিকে কাঁদতে দেখল, তখন সে প্রতিজ্ঞা করেছিল ওই বাড়ির মানুষদের সাথে আর কথা বলবে না। বিকেল হতেই সেই প্রতিজ্ঞার জোর কমে এলো, আর এখন যেন তার নিঃশেষ প্রায়। চিত্রাদের সকল রুমে সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ সেই ব্যবস্থাও কাজে লাগানো হয়নি। চিত্রার দাদির আদেশে সকল আলো বন্ধ। জ্বালানো হয়েছে হারিকেন। বৃদ্ধার নাকি আধারের লণ্ঠনের আলো পছন্দ। তার ভাষ্যমতে অন্ধকার নব যৌবন পায় লণ্ঠনের সেই হলুদ আলোয়। যেহেতু সন্ধ্যার সময়, তাই সওদাগর বাড়ির মহিলারা রান্নাঘরে ব্যস্ত। ড্রয়িং রুম জুড়ে কেবল নিস্তব্ধতার সমাবেশ। চিত্রা সেই নিস্তব্ধতার সুযোগ পেতেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। অসুস্থ শরীর, ভাঙা হাত নিয়েই ধূপধাপ করে নেমে গেল সিঁড়ি দিয়ে। লুকিয়ে মেন গেট পেরোতেই চিত্রা বুঝল তার উপলব্ধি ভুল নয়। প্রেমিকের গান যে কেবল গানই ছিল না, তা প্রমাণ পেল বাহারের শীতল উপস্থিতিতে। চিত্রা কথা বলার জন্য ওষ্ঠখানিক ফাঁক করতেই বাহারের মেঘবন্ধ কণ্ঠ ভেসে এলো, হুসস কথা বলো না রঙ্গনা। এই সুন্দর আধারে প্রেমের নীরব আলিঙ্গন কেবল অনুভব করো, হাঁটো। পারবে হাঁটতে? বাহারের প্রশ্নের উত্তরে চিত্রা শব্দব্যয়বিহীন উত্তর দিল, কেবল মাথা দুলিয়ে। চোখে ভর করেছে তার অভিমানের অশ্রু।
দুকদম এগোতেই চিত্রা নিজের হাতে উষ্ণ একটি হাতের নীরব উপস্থিতি পেল। এই ছোঁয়ায় বিস্মিত হতভম্ব সে। বাহার ভাই নিজ থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে, কিভাবে সম্ভব? এবারও চিত্রার বিস্ময়ের কারণ কোনো সঠিক বিশ্লেষণ পেল না। কেবল তার ডাগর ডাগর নয়ন যুগল নির্বিশেষ বিস্ময় ভঙ্গিতে তাকিয়ে রইল। প্রায় 5 মিনিটের পর হাঁটতেই বাহাদের গমগমে স্বর ভেসে এলো, মামা যাবেন? চিত্রা চোখ তুলে তাকালো। হাঁটতে হাঁটতে তারা এলাকা পেরিয়ে চলে এসেছে। কেউ দেখে ফেলেনি তো? ভাবনার মাঝে চিত্রার হাতে নরম টান পড়ল। সে চোখ তুলে চাইতেই চোখাচোখি হলো প্রিয় পুরুষের চোখ জোড়ার সাথে। শরীর বেয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল প্রেমের নতুন বীজের অস্তিত্ব। নতুন করে গাঢ় হলো যেন সেই প্রেম। সোডিয়ামের আলো, রিকশা চলছে গন্তব্যহীন। বাহার ভাইয়ের এত নিকটে থেকে এই বোধহয় চিত্রার গন্তব্যবিহীন ভ্রমণ। গলায় যেন আটকে আছে অবলিষ্ট শব্দগুলো। পোগার নীরবতায় তাই কেটে গেছে আধা ঘন্টা বোধহয়। চঞ্চল চিত্রা আর চঞ্চলতার নামটা শোনেনি। কথা বলবে না রঙ্গনা? প্রেমের চেয়েও কি রোষা বেশ গাঢ় হয়? বাহারের আর্দ্র কণ্ঠের প্রশ্নে রঙ্গনা ধ্যানচ্যুত হলো। সে খানিক গোঙানির শব্দ করল। হুঁ হুঁ। বাহার হেসে উঠল উচ্চ শব্দে। গা দুলিয়ে হাসছে লোকটা। নীরব রাস্তায় ঝংকার তুলেছে সে হাসি। কবি এবং তার কবিতা বলে নারীর হাসির চেয়ে সুন্দর নাকি কিছু নেই। অথচ তারা যদি একবার প্রেমিকের হাসি দেখত, তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা মুহূর্তেই মিশে যেত। চিত্রার ভুরু কঞ্চিত হলো। লোকটা কি অকারণেই হাসছে আজ? এর আগে তো কখনো এমন পরম আড়ম্বরপূর্ণভাবে হাসেনি। চিত্রা শুধালো, এভাবে হাসছেন কেন? কান্না করার কোনো কারণ নেই বলে। বাহারের তৎক্ষণাৎ উত্তরে খানিক হোঁচট খেল সে। চিত্রার হতভম্ব মুখ দেখে যেন প্রেমিকের বড় আনন্দ হলো। তাই সে মিহিস্বরে বলল, আমার হাসি কি বেশি অসুন্দর? বাহারের প্রশ্নে চিত্রা ডানে বামে মাথা নাড়ালো। নিভু নিভু কণ্ঠে বলল, একটু বেশিই সুন্দর। তাহলে আমার সেই হাসি কেন কেড়ে নিচ্ছ রঙ্গনা? বাহারের শীতল তবে তীক্ষ্ণ প্রশ্নের চিত্রার মুখ ভার হলো। সে কষ্ট দিচ্ছে বাহারকে? সে? হাহ! অথচ লোকটার দেওয়া কষ্টে মেয়েটা প্রতিনিয়ত পুড়েছে। রাগে দুঃখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল বাহারের দিক থেকে। বাহার তা দেখে শরীর এড়িয়ে হায়াসি ভঙ্গিতে রিকশায় হেলান দিয়ে বসল। ঘোরকস্তে কণ্ঠে বলল, রঙ্গনা, অভিমান কি মুখ ফিরিয়ে নিতে বলে? এখন এসব জিজ্ঞেস করছেন? আপনি মুখ ফিরিয়ে থাকেননি? থেকেছিলাম বুঝি? আচ্ছা রঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি পৃথিবী কি মিথ্যা বলে ঘোষণা করে? বাহারের হেয়ালি প্রশ্নে চিত্রা হতভম্ব। কি? বাহার আকাশের দিকে চাইল। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো মেয়ে, তোমার হাসপাতালের করিডোরে মশা অনেক বেশি। আমাকে একটা রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। হাসপাতালে আপনি গিয়েছিলেন? চিত্রার প্রশ্নের হেয়ালি হাসল বাহার। উত্তর দিল না আর। মনে মনে অপরাধ বোধ চিত্রার মাথা নুইয়ে এলো। লোকটা তাহলে হাসপাতালে যেত রাতে? সে কখনো দেখেনি, দেখবে বা কিভাবে? ঘুমের ইঞ্জেকশন তাকে যে রাত জাগতে দিত না। চিত্রার ভাবনা ছেদ করে বাহারের কণ্ঠ ভেসে এলো, রঙ্গনা, প্রেমের অপর নাম কি জানো? প্রেমের অপর নাম হলো যন্ত্রণা, যা তুমি তুমুল আবেগে লুটে পুটে নিচ্ছ, আর আমি দানও করছি। যন্ত্রণায় ভেতরটা ক্ষত হচ্ছে, তবুও প্রেমিক ছাড়ছ না কেন মেয়ে? চিত্রা এবার আর প্রশ্ন শুনে হতভম্ব হলো না, বরং হাসলো। খোলা রাস্তায় হিমেল হাওয়া ছুঁয়ে গেল তাদের শরীর। চিত্রা মায়াময় চোখে চাইল বাহারের প্রশ্নে। নিখাত কণ্ঠে বলল, আমার বোধ হয় কেবল প্রেম নয়, ভালোবাসাও আপনি। যন্ত্রণা তোমার এত প্রিয়? উহু, আপনি আমার এত প্রিয়। এই পৃথিবীতে হাজার খানেক ঋণ না থাকলে যন্ত্রণার বাহার তোমার হতো মেয়ে। অথচ সম্পর্কের ঋণে আজ তোমার প্রিয় পুরুষ দেউলিয়া হয়ে বিলিয়ে দিয়েছে নিজেকে। তাই যন্ত্রণাই হতে পারবে সে, মলম আর হতে পারবে না। চিত্রা বিচলিত হলো বাহারের কথায়। কিছু বলার আগেই বাহার আলগোছে তার হাতের মুঠোয় নিজের হাত রাখল। গুনগুনিয়ে সুর তুলল, আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁট রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হব না।
আমার এই বাজে স্বভাব কোনো দিনও যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিনও যাবে না। রঙ্গনা, আমি তোমার যন্ত্রণা হয়ে থেকে যাব, ভুলে যাবে না তো আমায়? আমায় ভালোবাসা ছেড়ে দিবে কি? এই প্রশ্ন করা বাহার ভাইকে চিত্রার কাছে বড় অসহায় ঠেকল। মানুষটা কি ভেতর ভেতর ভেঙে গেছে? ক্লান্ত রজনী ফুরিয়ে আসা দিনের বিজ্ঞাপন নিয়ে পথে নেমেছে নিবিড় রাত্রি। চিত্রার একা বসে থাকা তেপেয়া যানটা এসে থেমেছে তাদের বাড়ির গেটের সামনেটায়। সাথে চিত্রার মলিন একাকিত্ব এবং পিছনে ফেলে আসা প্রিয় প্রেমিকের স্মৃতিও এসেছে তার সাথে। রিকশা থেকে নামতে এলাকার কোনায় কোনায় জ্বলতে থাকা হলুদ বাল্বের কল্যাণে আলোকিত পাদ চিত্রার ধারে দাঁড়িয়ে থাকা পথের দেখল তার ভাইকে। কেবল ভাইজান একা নয়, একটু গাঢ় চোখে তাকাতেই খেয়াল করল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তার আব্বু, তার বড় আব্বু। মিনমন ভাইয়াকেও দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের মূল গেটের সামনে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তার 3 বোন। চিত্রা রিকশা থেকে নামতেই সকলের ধ্যান যেন তার উপর এসে নিবন্ধ হলো। বিস্মিত হতবম্ব দৃষ্টি সকলের। সবার এই তাজ্জব দৃষ্টি মস্তিষ্কের স্নায়ুকোষে ছড়িয়ে যেতেই চিত্রার মনে হলো রাত ঘন হয়েছে, অথচ সে অবলীলায় বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মানুষগুলো কি তার চিন্তাতেই বাহির হয়েছে? চিত্রার দরু দরু বুকে প্রশ্নের স্তূপ। সেই স্তূপ চাপা দিয়েই সে রিকশা থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে তার বাড়ির সকলে ছুটে এসেছে তার কাছে। চিত্রার রিকশা থেকে নামতে দেরি, অথচ সশব্দে তার গালে চড় পড়তে দেরি হলো না। ভয়ঙ্কর চরে মেয়েটার চোখ মুখ অন্ধকার করে এলো। চোখের সামনে আধার করে যেন পুরো পৃথিবী ঘুরে উঠল। বিমূঢ় নয়ন যুগল মেলে সামনে তাকাতেই নিজের বাবার অগ্নিদৃষ্টির ভয়ঙ্কর দবানলে ঝলসে গেল তার চিত্র। সাথে সাথে ভেসে এলো নুরুল সওদাগরের ভয়ঙ্কর হুঙ্কার। রাত বিরাতে না বলে বাসা থেকে উধাও হয়ে গেছো সেহেতু ফিরে আসার কি প্রয়োজন ছিল? ফিরে না আসলেই তো পারতে, ফিরে এলে কেন? হ্যাঁ? আশেপাশের বিল্ডিংগুলোর বন্ধ থাকা প্রত্যেক রুমের আলো জ্বলে উঠল। প্রায় সবাই জানালা দরজা দিয়ে উকিঝুঁকি মেরে বোঝার চেষ্টা শুরু করলো কি হচ্ছে নিচে। আর ইতিমধ্যে যারা জেনেছে চিত্রা নিখোঁজের খবর, তারা বলাবলি করছে কি যেন। তুহিন ছুটে এলো বোনের সামনে, আগলে দাঁড়ালো বোনকে। ছেলেটার চোখ মুখেও রাগে লাল হয়ে গেছে। আশেপাশে সংবেদন করলো দাঁত। কিরমির করে বাবার উদ্দেশ্যে বলল, আপনার বুঝতে হবে যে সব জায়গায় সিনকেট করা উচিত নয়। বয়সটা কি এমনি এমনি হয়েছে? নুরুল সওদাগর চেহারায় ক্রোধ নেমে গিয়ে ভর করল অবাক। সে তাজ্জব বনে গিয়ে বলল, কি বলছো তুমি এসব? তোমাদের আশকারার কারণে আজও মাথায় উঠেছে, তোমরা তা বুঝছো না? আশকারা যেহেতু আমরা দিয়েছি, শাসনও আমরাই করব। আপনি যেহেতু স্নেহের বেলায় উদাসীন, সেহেতু শাসনের বেলায় এগিয়ে আসার কোনো প্রয়োজন নেই। নুরুল সওদাগর আরেকটি ভয়ঙ্কর ধমক দেওয়ার জন্য মুখ খোলার প্রস্তুতি নিতেই তাকে থামিয়ে দিলেন আফজাল সওদাগর। গুরুগম্ভীর কণ্ঠে বললেন, নুরু, বাড়ির সম্মান নিয়ে রাস্তায় মজা ওড়ানোর কাজ তোমাকে মানায় না। আর বাড়ির মেয়ের গায়ে হাত তোলা আমার পছন্দ না। জানার পরও কাজটা কিভাবে করছিস? আর একটা কথাও বাড়াবি না। যা কথা বলার বাড়ির ভিতরে হবে। ভাইয়ের কথার উপর কথা বলার ক্ষমতা নেই নুরুল সওদাগরের, তাই সে চুপ হয়ে গেল। পরপরই পাশের বিল্ডিং থেকে একটি ধারালো কুটিত্তি ধেয়ে আসলো। সওদাগর বাড়ির মেয়েদের তো ভালো গুণ, কেউ রাত বিরাতে ভাইরাল হচ্ছে, কেউ বা ঘর ছাড়ছে, বা এক একজন খুব গুণবতী। কটূক্তিকারী বেশ ভয়ঙ্করভাবে তেড়ে এসে হামলে পড়ল যেন সওদাগর বাড়ির সম্মানের উপর। সবচেয়ে বেশি আঘাত করল চাঁদনিকে। যে মেয়েটা সারা জীবন সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল, আজ তার সম্মান নিয়েই টানা হ্যাচড়া হচ্ছে খোলা রাস্তায়। মিন্ময় তড়িৎ গতিতে চাঁদনির দিকে চাইল। কথাটি শুনে মেয়েটা সদর দরজার ভেতর আর একটু যেন আড়াল হয়ে গেল, হয়তো লজ্জায়। মিন্ময়ের রাগ উঠল, হুঙ্কার দিয়ে উঠল কুকূর্তিকারী করা মানুষটির উপর। বেশ ভাঙিয়ে ভাঙিয়েই বলল, সওদাগর বাড়ির কে কী করছে তা না দেখে আপনার বাড়ির কে কী করছে তা দেখেন আন্টি। সওদাগর বাড়ি ভাইরাল হলেও মুখে চুনকালি মাখার মতো কিছু করেনি, অথচ আপনাদের এমন অনেক কাহিনী আছে যা ভাইরাল হলে আপনাদের মরা ছাড়া উপায় নেই। মিন্ময়ের জবাবেই সকলের মুখ বন্ধ করতে যথেষ্ট ছিল।
আশেপাশের বাড়ির বেশিরভাগ মানুষ লাইট বন্ধ করে ভিতরে চলে গেল। কেউ বা রয়ে গেল শেষ পর্যন্ত মজা দেখার লোভে। চাঁদনি ছুটে ভিতরে চলে গেল। আফজাল সওদাগর মিন্ময়কে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। নিষ্ঠুর রজনী হলো গাঢ়, সাথে গাঢ় হলো সওদাগর বাড়ির আলোচনা। এক একজনের এক এক রকম প্রশ্নের সম্মুখীন হলো চিত্রা। কেউ উত্তর এসেছিল উদাসীন, ভাবুক, নিশ্চুপ। অবশেষে কথা বললেন মনোয়ারা বেগম। চিত্রার সম্মুখীন হয়ে রাশভারী কণ্ঠে শুধালেন, কোথায় গিয়েছিলে তুমি কাউকে না বলে? আর সবাইকে তোয়াক্কা না করলেও দাদিকে অসম্মান করার ইচ্ছা নেই চিত্রার, তাই ক্ষীণস্বরে জবাব দিল, আমার একা একা ঘরে ভালো লাগছিল না, তাই ভেবেছিলাম বাহির থেকে হেঁটে আসি। হাঁটতে হাঁটতে একটি জায়গায় বসলাম, অথচ এতটা সময় কেটে গেল টেরই পাইনি। চিত্রার সাজানো মিথ্যা উত্তরটা গোহনীয় হলো তা সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও দাদি থেমে নেই, বরং নিজের ছেলেদের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করে বললেন, আফজাল, নুরু, আমজাদ, তোমরা তোমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের এত আহ্লাদ স্বাধীনতা দিয়েছ যে তারা তোমাদের সম্মান নিয়ে ভাবছে না। আফজাল তো তার মেয়েকে দেশছাড়া করে স্বাধীনতার পথ আরও সুদীর্ঘ করেছে, তাকে আর আমার বলার কিছুই নেই। কিন্তু নুরু আর আমজাদ, তোমরা শক্ত হাতে হাল ধরো। যদিও ওহি কখনো অস্বাস্থ্যকর কিছু করতে দেখিনি, তবুও এ পরিবেশে থাকলে অস্বাভাবিক হতে সময় লাগবে না। প্রত্যেকেরই বিয়ের বয়স হয়েছে, বিয়ের তোড়জোড় করো। না হয় একজন ধরা পড়েছে রাতে এক ছেলের সাথে, আরেকজন না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। এরপর কি হবে আমি ভাবতেই পারছি না। আবারও কথার তীর চাঁদনির বুকে এসে ক্ষত বাড়িয়ে দিল তার দ্বিগুণ। সে দাঁত মুখ শক্ত করে রাখল, যেন তার দুর্বল সত্তা খোলস ছেড়ে বেরিয়ে না আসে। চিত্রা অসহায় দৃষ্টিতে চাইল বোনের পানে। তার জন্যই আজ বারবার আপাটাকে মানুষের আকার ইঙ্গিতে কথা শোনাচ্ছে। কিন্তু দমে গেলেন না মুনিয়া বেগম, বরং মেয়েদের দেয়াল হয়ে কিছুটা কর্কশ কণ্ঠে বললেন, সারাদিন ঘরবন্দি জীবন ভালো নাই লাগতে পারে, তাই বলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে? আরও হেন তেন বলার কোনো মানে নেই। তাছাড়া চাঁদনিকেও কথায় কথায় টানার কোনো কারণ দেখি না। রাত বিরাতে ভাইরাল হওয়াটা ছিল ওর ভাগ্যের নির্মমতা, কিন্তু ওর চরিত্রে এখনও কোনো কালি নেই, আমি জানি। ঘরের মানুষই যদি দুর্বলতায় আঘাত করি, তাহলে বাইরের মানুষের আমাদের ছেড়ে কথা বলবে? মনোয়ারা বেগম তার পুত্রবধূর উপর ক্ষুব্ধ হলেন। কিছুটা রাগী কণ্ঠেই বললেন, তোমাকে এবাড়ির বউ করে আনাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সত্যিই তাই, আপনার ভুলের জন্য আমাকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল একজনের আর আফসোসের জীবন কাটাচ্ছে আরেকজন। হা, সবই ভাগ্য। মুনিয়া বেগমের মোক্ষম যুক্তির পরে হতবিহ্বল মনোয়ারা বেগম। নুরুল সওদাগর সরু চোখে স্ত্রীর পানে চাইল, আর বাকিদের ঠোঁটে মিটমিট হাসির রেখা ছড়িয়ে গেল। দাদিকে এমন জবাব না দিলে তিনি চুপ হতেন না, আর একমাত্র এই মানুষটি ছাড়া কেউ এমন জবাব দিতেও পারত না। মায়ের প্রতি ভালোবাসা চিত্রার দ্বিগুণ বাড়ল। বাবা তাকে অবিশ্বাস করলেও মা তাকে কত বিশ্বাস করে। বড় চাচির মতো মা অবুঝ নয়, সন্তানকে আঘাত করেন না তিনি। সেই আলোচনা রীতি ঘটল সেখানেই। ওহির ব্যস্ত পাজোরা নির্বিশেষ ছুটছে, আজ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস আছে, অথচ ঢাকা শহরের জ্যামের জন্য সেই ক্লাস আর করা হলো না। রিক্সা ছেড়ে হাঁটা শুরু করেছে, তাড়াতাড়ি তো পৌঁছানো যাবে। বড় রাস্তা ছেড়ে গড়ি ধরল সে। সূর্যের তেজ মাথার উপর তখন বাড়ছে। রোদে চোখ ঝিমিয়ে আসতেই তার মাথার উপর ছাতা তুলে ধরল কেউ। অতি অবাক ও বিস্মিত ভঙ্গিতে পাশ ফিরে চাইতেই দেখল ফরমাল পোশাকে হাসছে এক সুদর্শন পুরুষ। পুরুষটির হাসি ছড়িয়ে গেল ওহির ঠোঁট অবধি। মেয়েটা মুচকি হেসে বলল, আরে হুমুর বাপ যে, কী খবর শুনি? নওশাদের হাসি আর একটু প্রশস্ত হলো। গা দুলিয়ে হেসে বলল, কোনো খবর নেই আপাতত। আপনি দু কদম এগিয়ে এলে সম্ভবত নতুন কোনো খবর হয়তো তৈরি হবে। ওহির ভুরুজোড়া কোচকালো সন্দিহান কণ্ঠে বলল, কোন আগানোর কথা বলছেন? যে আগানোতে আপনার সাথে হুমুর দেখা হবে। এই তো সামনে আমার গাড়ি, হুমু সেখানেই আছে। আসুন, এই আগানোর কথাই বললাম, অন্য কিছু ভাববেন না ম্যাডাম। নওশাদের দুষ্টু কণ্ঠে হেসে উঠল ওহি।
মাথা দুলাতে দুলাতে বলল, আমার সাথে চালাকি? সাইকোলজির স্টুডেন্ট আমি, সব বুঝি। হুঁ। মন বোঝেন তো? নওশাদের গাঢ় ইশারায় ওহি মাথা ঘুরিয়ে ফেলে। লোকটা লজ্জা দিচ্ছে আজকাল। ধারায় তুমুল সূর্যের তাপ দেওয়ার পর গগন এখন শান্ত। গুরু গম্ভীরভাবে ডেকে উঠছে সে কিছুক্ষণ বাদে বাদে। চিত্রা উদাসীন চোখে সেই আধার আকাশ দেখছে। আজকাল তার আকাশ দেখতে ভালো লাগে, কেমন মন ভালো হয়ে যায় সেখানে চাইলে। মাঝে গগন চিরে বেরিয়ে এলো বৃষ্টির বিন্দু শীতল ধারা। শান্তি স্বস্তিতে ভরি উঠল প্রকৃতি। বৃষ্টির ফোঁটায় ভেসে এলো অতীত, বেজে উঠল ব্যথার সুর। আগে বৃষ্টি নামলেই চিত্রা আর বনফুল পথ আগলে দাঁড়িয়ে পড়ত, হইচই করত, ভিজত অনেকক্ষণ। কি আনন্দ ছিল তখন! তখন চিত্রা দুঃখ চিনত না, অথচ আজ বুক ভর করা অতীত বিশ্লেষণের মাঝেই পথ হতে বহু বহু পুরনো সেই খিলখিল হাসির হুঙ্কার শোনা গেল, যেই হাসিতে মুগ্ধ হলো আকাশ বাতাস, পৃথিবী মুগ্ধ হলো। বন্ধুত্বের বীজ। চিত্রা তৎক্ষণাৎ ছুটে গেল নিচে, কারো ডাক শুনল না, বাধা মানল না। এই বুঝি বন্ধুত্ব তাকে দু হাত মেলে ডাকছে। এখন আর কোনো পিছুটান তার জন্য নয়। আনন্দের রথে করে যখন চিত্রা সকল সুখ ফিরিয়ে এলো, ঠিক তখনই থেমে গেল চিত্রা। মেন গেটের সামনেতে এসেই থমকে গেল পা। আজ বনফুল একা ভিজছে না, তার সঙ্গী হয়েছে নতুন। চিত্রার জায়গায় আজ নোঙর নামক মেয়েটির অবস্থান। দুজনেই আনন্দে হাসছে। চিত্রা ড্যাব ড্যাব করে সেই দৃশ্য দেখল। বুকের ভেতর তাজা ক্ষত, চোখে অশ্রুদের ভিড়। ভাগ্য শেষে মনটুকু নিয়ে ফিরে যেতে নিলে তার হাত আঁকড়ে ধরে বাধা দিল কেউ। চিত্রা থেমে গেল, তার ভাঙা মনটাকে জোড়া দিতে দিতে। প্রেমিক বলল, ভিজবে না রঙ্গনা? বৃষ্টি না তোমার বড় প্রিয়? চিত্রা ঘাড় ঘুরিয়ে চাইলে বাহার ভাইয়ের নিখাত হাসি ভেসে উঠল চোখের সামনে। চিত্রা অভিমানী স্বরে বলল, কার সাথে ভিজব? বনফুলের যে সঙ্গী হয়েছে নতুন। বাহার হাসল, ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে বলল, কষ্ট পেও না রঙ্গনা, পৃথিবীর নিয়ম এই যে এমন পুরাতন অবহেলা পায় নতুন এর উন্মাদনায়। কোনো শূন্য স্থান পৃথিবী অপূর্ণ রাখে না যে। তাই তো আজ আমি তোমার সঙ্গী হলাম। তোমার এতটুকু দুঃখের ভার না হয় আমিই নিলাম কাঁধে। কষ্ট পেও না মেয়ে, দিন শেষে মানুষ যে বদলাবে। আমার ভীষণ কষ্ট হয় বাহার ভাই, তাই তো আমি তোমার সুখ হয়েছি মেয়ে। আকাশে ক্ষণে ক্ষণে মেঘ জমেছে। ফেব্রুয়ারি শুরু না হতেই এমন ঝড়ের তাণ্ডব দেখে মানুষ জাতি বিভ্রান্ত। পাখিরাও ঘর ছেড়ে বেরোচ্ছে না। দামি দামি গাড়ি করে অফিস যাওয়া কর্মকর্তাদের বেরোনোর পথে ঘাটে কেবল দেখা যাচ্ছে রিক্সা চালকদের। ভিজে থাকা শার্টের সাথে লেগে আছে তাদের ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ দেহখানি। শরীর দেখলে বোঝা যায় অভাবের কাছে বৃষ্টির বাহানা নিছক হাস্যকর। বৃষ্টি হোক কিংবা খরা, পেটের দায়ে এই মানুষগুলোকে বেরোতেই হবে। বাহিরে তাদের যে বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। তাদের পেট যে ক্ষুধার আহাজারি করতে ব্যস্ত। চিত্রা পড়ার টেবিলে বসে পা ঝুলাচ্ছে। বাহার ভাই মনোযোগ দিয়ে পড়তে বসতে বলেছে। পড়াশোনা না করলে বাহার ভাই রাগ করবে। সেই রাগের কথা ভেবেই এত তোড়জোড় করে পড়তে বসা। অথচ তার মন পড়ে আছে বাহিরে। আগে যেমন পড়তে বসলে বনফুলকে ডাকতে ডাকতে পাড়া মাথায় তুলত, আজও সেই পুরনো কাজটি করতে ইচ্ছা করছে। অথচ আজ মনে এক রাশ অস্বস্তি। কাজটি করলে বনফুল প্রতি উত্তর যদি না করে তাহলে সে তো ভীষণ লজ্জা পাবে। চিত্রার আকাশ পাতাল ভাবনার মাঝে তার ঘরে আবির্ভাব ঘটে ছোট্ট চেরির। গুটি গুটি পায়ে সে তার বুবুর কাছে এসে দাঁড়ায়। মিষ্টি কণ্ঠে বলে, বুবু তুমি পড়া ফাঁকি দিচ্ছ। চেরির আধো কণ্ঠে তার ধ্যান কাটে। চমকে পাশ ফিরে তাকাতেই বাচ্চাটার হাস্য উজ্জ্বল মুখোশি চোখে পড়ল। পড়া পাখি কই দিচ্ছি? এই যে তুমি পড়ার টেবিলে বসে পা দোলাচ্ছ আর কি যেন ভাবছ, অথচ সব করছো কিন্তু পড়ছো না। চেরির দুষ্টুমি ভরা কণ্ঠে চিত্রা চোখ ড্যাব ড্যাব করে তাকালো। সন্ধিহান কণ্ঠে বলল, ও বাবা চেরি শোনা, কি বুবুকে পাহারা দিচ্ছে? কে বলেছে তাকে এটা করতে শুনি? কেন বাহার ভাই। চেরির উত্তর শুনে ভুঁড়ি কুচকালো চিত্রা। অবাক স্বরে বলল, তুমি ওদের সঙ্গে আবার কথা বলতে গিয়েছিলে? তোমাকে না সবাই না করেছিল ওদের সাথে যেন কথা না বলো? কি করব আমি বুবু? বাহার ভাই এত আদর করে ডাকলো, আমি রাগ করে থাকতেই পারলাম না।
তার উপর সে লুকিয়ে আমার হাতে ইলিশ মাছও খেয়েছিল আমার রাগ ভাঙাতে। কি? কই, আমরা তো জানি না। আরে সে তো লুকিয়ে এসেছিল, তোমরা জানবে কিভাবে? বনফুল বুবু আমাকে কেমন কঠিন করে বলল, চেরি তুমি যাও, সওদাগর বাড়ির বাতাস এলেই আমরা দরজা বন্ধ করে রাখি, আর সেখানে তো ইলিশ মাছ বহু দূরের কথা। তারপর ওই বাড়ির ওই নোংর নামের আপুটা দরজা বন্ধ করে দিল। আমি দাঁড়িয়ে রইলাম, অথচ ওদের একটুও মায়া হলো না জানো বুবু। চেরির চোখ আবারও স্মৃতিচারণে টইটুম্বুর হয়ে উঠল। চিত্রাটা বুঝল বাচ্চাটার কষ্ট, তাই তো আদুরে হাতে কাছে টেনে নিল তাকে, মাথায় হাত বুলিয়ে দিল স্নেহের। চেরি মিহি কন্দনরত কণ্ঠে বলল, আমাদের আগের বোকা বোকা বনফুল বুবুই ভালো ছিল বুবু। এই বনফুল বুবুটাকে মোটেও ভালো লাগে না। বাচ্চাটার এই সরল সোজা স্বীকারোক্তিতে চোখ ভরে এলো চিত্রার। এই গম্ভীর পরিবেশ এড়াতে সে চঞ্চল কণ্ঠে বলল, বুবু দেখবে এখনও আমাদের সাথে কথা বলবে। চলো আমরা আগের মতন সন্ধ্যাবেলা যে কবিতা বলে হাঁক ছাড়তাম আজ সেটা বলি। দেখবে তোমার বনফুল বুবু ঘরে থাকতেই পারবে না। চিত্রার অপরিপক্ক বুদ্ধিটি পছন্দ হলো চেরির। হাততালি দিয়ে উঠল খুশিতে, ঘাড় কাত করে সায় দিল। তারপর দুটো চঞ্চল প্রাণী ছুটে গেল বারান্দার বুকে। আদম্য সাহস এবং আশা নিয়ে দুজনেই আড়ালো বহু পুরনো সেই ছড়াটি, ভুল 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 জীবনের সবটুকুই ভুল, তার মাঝে ঠিক কেবল তুই বনফুল। বার কয়েক কবিতাটি আওড়ালো। আগে যখন চিত্রা সন্ধ্যাবেলায় এই কবিতা বলে হাঁক পড়ত, বনফুল দ্রুত লজ্জা মুখে উপস্থিত হতো, অথচ আজ 3 বার ডেকেও সাড়া পেল না। ভেঙে গেল চঞ্চল পানের আশা, বুক ভার করে উঠল দুজনের। তবে চিত্রার ক্ষতটা হলো একটু বেশিই গাঢ়। বন্ধুত্বের অকাল মৃত্যুতে সে চরমভাবে শোকাহত হলো, ভেঙে পড়ল বাজেভাবে। শেষে আশার বিন্দু নিঃশেষ হয়ে গেল। ছোট্ট চেরি হয়তো বড় বোনের এই ভেতরের ভেঙে চুরে যাওয়া বিষয়টা বুঝতে পারল। ছোট্ট হাতে জড়িয়ে ধরল বোনের হাতটি, সান্ত্বনা স্বরে বলল, বুবু তুমি মন খারাপ করো না। বনফুল বুবু হয়তো ঘুমাচ্ছে, জেগে থাকলে ঠিকই উত্তর দিত। ছোট বোনের কোমল স্বরে যেন চিত্রার ঠোঁট ভেঙে কান্না এলো। হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরল বোনকেই। আমরা যখন ভীষণ ক্ষত পাই বুকের গভীরে, তখন এমন করেই আমরা মানুষকে আগলে ধরি, একটু শান্তি চাই। মন খারাপ করে বোনকে জড়িয়ে রাখলো। ঠিক এর মাঝে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল। পাশের বিল্ডিং থেকে বহু পরিচিত সেই কণ্ঠটি ভেসে এলো, যাহ বাদর, যা হওয়ার কথা ছিল না তা আকস্মিক ঘটে যাওয়ায় চেরি আর চিত্রার বোধকর্ম হলো না সেটা। কিন্তু মস্তিষ্কের নিউরনে যখন ছড়িয়ে গেল সেই ধ্বনি, তখন তারা বুঝল আজ অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে। বন্ধুত্বের গুটিয়ে নেওয়া হাত আবার মেলে ধরেছে, আহ্বানে সাড়া দিয়েছে বন্ধু। চিত্রা চেরি দুজনেই বিস্ফোরিত নয়নে সামনের দোতলা বিল্ডিংয়ের দিকে চাইল। বনফুল দাঁড়িয়ে আছে করুণ হাসি ঠোঁটের কোণ ঘেঁষে, কেমন আধভাঙা কণ্ঠে বলল, চলে যাচ্ছিলি নাকি? আর ধৈর্য নেই অপেক্ষার? চিত্রা কথা বলতে চাইল, কিন্তু অতি আনন্দে যেন তার গলা চেপে বসে আছে, যার জন্য কথা বলতে চেয়েও বলতে পারছিল না। কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল নোনা অশ্রুর বিন্দুগুলো। চেরি বোনকে উৎসাহ দিল, তাড়াতাড়ি কথা বলো, পরে যদি বনফুল বুবু চলে যায় রাগ করে, কথা বলো তাড়াতাড়ি। চেরির চোখেও অশ্রু টলমল করছে। চিত্রা তখনই কেঁদে দিল, খুব অসহায়ের মতন অভিযোগ করে বলল, আমি ভালো নেই বনফুল, তুই কেন আমারে দূরত্ব দিয়েছিস? আমার কষ্ট হয় ভীষণ। বনফুল উত্তরে কিছু বলতে নিয়েও কেন যেন চুপ করে গেল। তার করুণ হাসি মিলিয়ে গেল কিসের এক গভীরতায়। কর্কশ কণ্ঠে বলল, ভালো নেই কে বলেছে? আজকাল তোদের অনেক মানুষ হয়েছে। বনফুলের কঠিন কণ্ঠের তবে ফিকে হয়ে এলো চিত্রা ও চেরির আনন্দ। হুট করে কি হলো মেয়েটার? এই তো ভালোই ছিল। চিত্রা অবাক চোখে তার পাশের বারান্দায় তাকাতেই থমকে গেল। ভাইজানের বারান্দা পরিষ্কার করছে নীরু নামের মেয়েটা। হয়তো বনফুলের এটা দেখেই রেগে গেছে। চিত্রা আগ বাড়িয়ে কিছু বলার আগেই হনহন করে স্থান ত্যাগ করল বনফুল। চিত্রা কেবল অসহায় চোখে দেখল সেটা। তুহিন ভাইয়ের উপর যেন তার রাগের পাল্লা আরও একটু বাড়ল। সে দেখ বিদেক শূন্য হয়ে নিজের বারান্দার ফুলের টবটি ছুঁড়ে মারল সেখানে। তুমুল শব্দে
টপটি ভেঙে ছড়িয়ে গেল। এই ভয়ানক শব্দ শুনে চমকে উঠল নীরু। ঘর থেকে ছুটে এলো তুহিন ভাইজান। সেকেন্ডের মাথায় পরিবারের সকলে ভিড় করল তুহিনের বারান্দায়। নীরু নিষ্পলক তাকিয়ে রইল চিত্রার দিকে। ডান পায়ে তার খানিক চোট লেগেছে। তুহিন বিস্মিত ভঙ্গিতে চারপাশে চাইল। বোনের রুদ্রমূর্তির দিকে তাকিয়ে তার একটি দৃষ্টি স্থির হলো। অবনী বেগম অবাক কণ্ঠে বললেন, কিভাবে ভাঙলো এটা নীরু? ব্যথা পাওনি তো মা? মেয়েটার চোখ মুখ কোমল হয়ে এলো। মেঘবন্ধ কণ্ঠে বলল, না আন্টি, ব্যথা পায়নি। টপটা একপাশে রাখতে গিয়ে পড়ে গেছে। এটা তো চিত্রার ফুলের টপ, তুহিনের বারান্দায় কি করে এলো? প্রশ্নটি করে থামল মনিয়া বেগম। পাশ ফিরে লাগোয়া বারান্দায় চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভুরুদয় কুঞ্চিত হয়ে এলো। কপাল কুঁচকে বলল, চিত্রা চেরি, কি করছিস? এখানে আয়। চিত্রার শক্ত মুখের আদল ততক্ষণে বদলে অনুশোচনায় পরিণত হয়েছে। রাগের বশে সে নিজের ভারসাম্য হারিয়েছে। মেয়েটাকে আঘাত করেছে ঠিকই, কিন্তু মেয়েটা কেমন তাকে বাঁচিয়ে দিল। অনুশোচনায় মাথা নত করে চিত্রার রুমে চলে গেল। শক্ত হাতে খিল দিল দরজায়। চেরিকেও বের করে দিল ঘর থেকে। বনফুল আর তার মাঝে আজকে কোনো তফাৎ নেই। তারা নিজেদের ভালোবাসাকে এত বাড়াবাড়ি রকমের প্রাধান্য দিয়েছে, আশেপাশের সকল কিছুকে তুচ্ছ করে ফেলেছে। চিত্রার লজ্জায় মাথা নত হলো। আজ বড় বোকামি করে ফেলেছে। ভালোবাসা কি অন্ধ হতে শেখায়? মধুরাতে তারাবিহীন আকাশে চাঁদ দেখতে মগ্ন চিত্রা হুট করে খেয়াল করলো বনফুল তার বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যাচ্ছে। মস্তিষ্ক তার পিছু নিতে বলল, যেমন ভাবনা তেমন কাজ। এই মধ্যরাতে নির্ভয়ে সে বন্ধুর পিছে ছুটল। তোয়াক্কা করল না নিজের বিপদের কথা। রাতের রাস্তা বিধায় হাওয়া, শীতের কিঞ্চিত ঘন কুয়াশা আঁকড়ে ধরে কেমন শুনশান হয়ে আছে। ব্যস্ত শহরের বুক এখন একাকিত্ব জাপটে ধরে আছে। সেই একা শহরের সঙ্গী হলো কিছু সোডিয়ামের আলো, যারা ক্লান্ত পায়ে দাঁড়িয়ে থাকে। সেই শুনশান রাস্তায় খুব দ্রুত পদচারণ করছে বনফুল। তার পিছনে তাল মিলিয়ে হাঁটছে চিত্রা। সাবধানী পায়ে মেয়েটাকে লক্ষ্য রাখছে। বারবার মনে আসছে কোন কারণে বনফুল এত রাতে বেরিয়েছে, তা খুঁজে পেল না চিত্রা। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এগিয়ে গেল তারা। এলাকা ছেড়ে অনেকটা দূর। ঠান্ডায় চিত্রা কেঁপে উঠেছে। ভেঙে যাওয়া হাতটাও ব্যথা করছে অতিরিক্ত নাড়াচাড়ায়। গলা থেকে শুরু করে কান অবধি তীক্ষ্ণ এক ব্যথা ছড়িয়ে যাচ্ছে। অসাবধানতা হতেই সে পথ হারিয়ে ফেলল। কোন রাস্তায় বনফুল গিয়েছে ঠিক বুঝে উঠতে পারল না। সামনে তিনটি বড় রাস্তা ও একটি ছোট গলি গিয়েছে। বনফুল ঠিক কোন রাস্তায় চলে গেল মুহূর্তের মাঝে চিত্রা ধরতে পারল না। সেকেন্ড খানিক অবচেতন হতেই এমন একটা কাজ হয়ে গেল। আফসোসে আফসোসে শিরা উপশিরা বিরক্ত ছড়িয়ে পড়ল। তবুও চিত্রা ব্যস্ত হলো। ছুটে গিয়ে ভালো করে প্রতিটা রাস্তা দেখল, কিন্তু কোথাও বনফুলের টিকিটুকু খুঁজে পেল না। একটা ভারাক্রান্ত রাগ মাথাচাড়া দিয়ে উঠল। পথের ছোট পাথরের টুকরোতে সশব্দ একটি লাথি মারল। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ল পথের কোণায়। ঠিক কতক্ষণ বসে রইল সেটা সঠিক ধারণা করতে পারল না সে। তবে পা ঝিঝি মেরে আসতেই উঠে দাঁড়ালো। রাত তখন প্রায় নিঃশেষের দিকে। ভোর হতে চলল। মনের মাঝে তীব্র ভয়, বনফুলের কিছু হয়ে যায়নি তো। সেই ভয়টুকু নিয়েই সে বাড়ির পথে রওনা হলো। খুব বেশি বোকামি করে ফেলেছে সে। বনফুলের পেছন পেছন না এসে তাদের বাড়ির লোকদের আগে খবর দেওয়া উচিত ছিল। মেয়েটার যদি কোনো বিপদ হয়। আরও অকল্যাণের ভাবনায় চিত্রার চিত্র চঞ্চল হয়ে উঠল। সে দ্রুত ছুট লাগালো বাড়ির দিকে। রাতের আকাশ তখন কুচকুচে আধার কাটিয়ে উঠতে শুরু করলো। কেমন করে একটি ভয় জীবনে ভয়ঙ্কর দুঃখ কাটিয়ে ওঠে, ঠিক তেমন করে। ঘুটঘুটো অন্ধকার ভাবটি আর আকাশে নেই। হিমেল বাতাসের তীব্রতাও কিছুটা বেড়েছে। বাড়ির সামনে এসেই চিত্রা থমকে গেল। বাহার ভাইদের বাড়ি থেকে কিছু ভাঙার শব্দ ভেসে আসছে। পাওয়া যাচ্ছে বনফুলের মিহি চেঁচামেচির শব্দ। থমকে গেল সে। মেয়েটা বাড়িতেই, এটা কিভাবে সম্ভব? নিজের প্রশ্নের কোনো সঠিক উত্তর পেল না। সে দিগ্ভ্রান্ত হয়ে বাহার ভাইদের দরজার কাছে এসে থেমে গেল। সে সংশয় আর দরজায় টোকা দিল না। অজানা প্রশ্নগুলো অজানা রেখেই চিত্রা থেমে গেল। সামলে নিল নিজেকে। এমন সময় কারো বাড়ির ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তবুও সে কাল একবার বাহার ভাই ও আন্টিকে সব জানাবে। সকাল হতেই সওদাগর বাড়িতে তুমুল হইচই।
টেবিলে বসে এক মনে পড়ছিল ওহি। অবশেষে সেই বইগুলোতে অতিষ্ঠ হয়ে গেল বাহিরে। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছে বাড়ির প্রতিটি সদস্য। অবিনী বেগমের গালে চরের চিহ্ন, পাশে চেরি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ভয়ে জুবুথুবু বাচ্চাটি। ওহি অবাক হলো, যদিও আগে বাড়ির কোনো চিৎকার চেঁচামেচিতে তাকে পাওয়া যেত না, কিন্তু আজ সেই প্রচলিত প্রথা মিথ্যা করে দিয়ে সে কথা বলে উঠল। তাজ্জব কণ্ঠে বলল, কি করছেন? আমজাদ সওদাগর মেয়ের পানে চাইলেন। রুক্ষ চোখ জোড়া তার শিথিল হয়ে এলো প্রায়। একবার অবনী বেগমের আর একবার ওহির পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বিক্ষিপ্ত কণ্ঠে বললেন, কিছু না, তুমি ঘরে যাও। কিছু না হলে নিশ্চয়ই এত চেঁচামেচি হতো না। তাই বলুন, কি করছেন আপনি? বাড়ি ভর্তি মানুষের সামনে ওনার গায়ে হাত তুলছেন, যেখানে আপনার 6 বর্ষীয়া মেয়েটিও অবস্থানরত আছে। আপনি এমন বিবেকহীন হয়ে গেলেন কিভাবে? মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন আমজাদ সওদাগর, অবনী বেগম সহ উপস্থিত সকলে। অবশেষে আমজাদ সওদাগর রাশভারী কণ্ঠে বললেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতেই হবে। আপনিও তো অনেক কিছু প্রাপ্য, কেউ তো সেটা আপনাকে দেয়নি। ওহি, চিৎকার করবেন না। আপনার চিৎকারে আমি ভয় পাই না, সেটা নিশ্চয়ই জানেন। চলবে ইনশাআল্লাহ।